নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল। রাতাবাড়িতে উদ্ধার 30 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী, আটক 2 সরবরাহকারী। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল শিলচরে জেলাশাসক কার্যালয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 3 দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচর উপস্থিত হলেন বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন দুপুরে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর মন্ত্রী শিলচরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসী মানুষের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিলচর মালিনীবিল সংলগ্ন হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জয়ন্ত মল্ল বড়ুয়া কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এক জরুরি বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে বন্যাপীড়িত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, আগামী শুক্র ও শনিবার তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করে সেখানকার বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 3টি জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামীতে নদীবাঁধ সংস্কার, পশুখাদ্য বিতরণ, মানুষের ঘরবাড়ি ও নষ্ট হওয়া আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষের সহায়তায় সরকারিভাবে আরও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া যায় তা নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। এছাড়াও 3 দিন উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করে অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগব্যাধি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়া সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করার বিষয়টি নিয়ে চিন্তাধারা করার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। পৰিদৰ্শন কৰিছোঁ, মথাউৰি হওক, ৰাস্তা হওক, য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চল পৰিদৰ্শন কৰিছোঁ আৰু এই তিনিওখন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম, কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে, কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব, সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব। তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল, যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল, যাৰ পশুধন ডেমেজ হ'ল, খেতিপথাৰ ডেমেজ হ'ল, এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ, এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম আৰু আজি আলোচনা কৰি, আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি ইয়াত উপস্থিত হৈছোঁ। এতিয়া ইয়াত দুটা কথা, এটা হ'ল কিছু কিছু অঞ্চলৰ খহনীয়াৰ সমস্যা আৰু কিছু কিছু অঞ্চলত পানীৰ সমস্যা। ইতিমধ্যে আমি পানীৰ সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে বহু ঠাইত আমি নতুনকৈ মথাউৰি নিৰ্মাণৰ পৰিকল্পনা কৰিছোঁ। 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 ড্রাগস পাচারকারী রাতাবাড়িতে। দিনের পর দিন ড্রাগস কারবারিদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিদিন তাদের ধরতে সাফল্য পাচ্ছে রাতাবাড়ি পুলিশ ও করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিরাট সাফল্য পেল পুলিশ প্রশাসন বিভাগ। বুধবার রাত আনুমানিক 2 ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে করিমগঞ্জ জেলার পুলিশ ও রাতাবাড়ি পুলিশের যৌথ অভিযানে রাতাবাড়ি থানার এলাকা থেকে একটি অল্টো গাড়ি থেকে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে 2 পাচারকারীকে। আটক হওয়া 2 ড্রাগস পাচারকারীরা পাথারকান্দি এলাকার নজমুল হোসেন এবং মুতলিব আলী। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা হবে পুলিশ সূত্রে জানা গেছে। AS23Z6145 নম্বরের অল্টো গাড়িটি মিজোরাম থেকে পাথারকান্দি যাওয়া অবস্থায় ছিল। আর সেই সময় রাতাবাড়ি পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ বিভাগ বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। পুলিশ এগুলোকে জব্দ করার পাশাপাশি আটক 2 পাচারকারীকে নিয়ে রাতাবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। বর্তমানে এদের দুজনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে রাতাবাড়ি পুলিশ। এলাকার মানুষ জানায় যে রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে রাতাবাড়িতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও ড্রাগস কারবারিদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি।
ভর্তির সুযোগ না পেয়ে ভবিষ্যতে বিদ্যা শিক্ষার অনিশ্চয়তার মুখে শিলচর শহরের প্রায় শতাধিক ছাত্রছাত্রী। উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ মিলছে না। বাধ্য হয়ে এসব পড়ুয়ারা আজ জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্র সংগঠন AIDSO এর নেতৃত্বে আন্দোলন চলাকালীন অবস্থায় খোদ জেলা শাসককেও বাধার মুখে পড়তে হয়। ছাত্রছাত্রীরা প্রথমে জেলা শাসককে কার্যালয় চত্বর থেকে বাইরে বেরোতে বাধা আরোপ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষমেশ জেলা শাসক উপায়ন্তর না পেয়ে কার্যালয় চত্বরে অন্য একটি গেট দিয়ে তিনি বাইরে বের হন। ছাত্রছাত্রীদের স্পষ্ট দাবি, ভালো মার্কস থাকা সত্ত্বেও শুধু কর্তব্যের গাফিলতির জন্য তারা কলেজগুলোতে ভর্তি হতে পারছেন না। এতে ভবিষ্যৎ জীবনের পড়াশোনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এসব ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ না দিলে অবিলম্বে আরো বড় ধরনের আন্দোলন ঝাঁপিয়ে পড়বে। আমরা চাইলাম শিলচর টাউনে যে কলেজ আছে, যে কোনো কলেজে আমরা এডমিশন প্রথম 28 তারিখ একবার আইসি, তখন আমরা জাস্ট মেমোরেন্ডাম দিয়ে গেছি। 2 তারিখ আমরা অনেক মেমোরেন্ডামটা ডিসির কাছে দিছি, তো যে কোনো একজন আইয়ে নিয়ে গেছে, আমরা ডিসির কাছে দিছি। আজকে আমরা 11 তারিখ আবার আইছি, ডিসি মহোদয় অফিসে আছেন, বাট আমরা লোকে কোনো দেখা করার তাই ইচ্ছা নাই, দেখা করছেও না। এডিসির লোকে দেখা করছি, এডিসি তারা কম পার্সেন্টেজের স্টুডেন্ট, তারা লিখে আমরা কি করবো? তাহলে আমরা যদি কম পার্সেন্টেজ হয়, 52%টা যদি কম হয়, 48%টা যদি কম হয়, ঠিক আছে কম, তাহলে আমরা পাস কিনে করাই। আমরা পাস করাই দিয়া কি আমরা ভবিষ্যৎটা নষ্ট করার লিখে পাস করাই দিচ্ছি? যে পাসও করাই দিলাম আর এডমিশনে দিলাম না, তাইলে তারা কি করবো? কিচ্ছু করার নাই। বেটি বাঁচাও বেটি পড়াও হইয়া যে নাড়া সবে লাগার, আমরা বাঁচাইলেও কই আর এডমিশনটা দিলেই কই আর পড়াইলো। আপনারা এটাই সবার কাছে জানতে চাই। গাফিলতি আছে, নাইলে এই যে সিইউটি আন্ডারে কলেজগুলোতে সিইউটি গভর্নমেন্টে একটা করিয়া রাখছে যে সিইউটি লেগা 20% সিট রিজার্ভ করিয়া রাখতে লাগবে। সবটি কলেজে 20% সিট রিজার্ভ করছে, আর সব কলেজে 180 এরকম করে সিট আছে, বাট তারা দিতে পারেন না। প্রিন্সিপাল ম্যাডাম, স্কুল টিচার, কলেজ টিচার তারা একই কথা করছে। আমরা হাতে কিচ্ছু নাই, আমরা চাই তোমরা অ্যাডমিশন হোক, আমরা চাই না তোমরা ভবিষ্যৎটা নষ্ট হোক। একমাত্র গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টে যদি চায়, কর্তৃপক্ষ যদি চায় আমরা অ্যাডমিশনটা হইতে তারা করিয়ে দিতে। যদি সিইউটি উঠাই, সিইউটি লেগে যে পার্সেন্টেজটা আছে এটা যদি উঠাই দেয়, আমরা অ্যাডমিশন পাইলে ইজিলি অ্যাডমিশন পাইলে, কারণ কলেজে সিট আছে, কিন্তু কর্তৃপক্ষ এবং সরকারের গাফিলতির কারণে আমরা এই স্টুডেন্টগুলো অ্যাডমিশন পাই না। আমরা এই যে লিস্ট সোনাইয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো ব্লক কংগ্রেস। সোনাইয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরব হলো সোনাই ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভূয়া বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, সোনাই গ্রামাঞ্চলে ওভারলোড লরি চালকের বারবারন্তে রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু বিভাগীয় কর্তাদের অবগত করিয়েও কোনো ফায়দা হয়নি। ফলে এসব ওভারলোড লরি বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আক্তার হোসেন ওরফে আক্কা। এছাড়া বিদ্যুতের সমস্যা ও জল জীবন মিশনের আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ব্যর্থতার জন্য সরকারকে কঠোর সমালোচনা করে বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। সরকারও আমি অনুরোধ করি আর জেলা বুদ্ধিপতির মারফতে যে অন্তপক্ষে যেগুলা জিপির যেগুলা রেভিনিউগুলো যে আপনার পশু খাদ্য পাইছে না, এটার ইমিডিয়েটলি ব্যবস্থা করা হোক। না ব্লক করব আমি, কারণ খাসালা অন্যান্য ব্লকও ডেভেলপমেন্টের কাজ চলে আছে, এখানে সোনাই ব্লকক ডেভেলপমেন্টের কোনো কাজও নাই, সব বন্ধ। এটা সোনাই ডেভেলপমেন্ট ব্লক না, সোনাই ডেড ব্লক, ডেড মানে মৃত ব্লক আছে। এনআরজিএসর কাম আজ 2 বছর আগে থেকে সোনাই ব্লকত এনআরজিএসর কাম টোটালি বন্ধ। অন্য ব্লকও কিন্তু কাজ চলেন, এটা লাগে সোনাই ব্লকও বন্ধ। কার উদ্দেশ্য বন্ধ নাই কেন? সোনাই ব্লক কোনো একটা মহা কেলেঙ্কারি হয়েছে নি, এটাও তো আমরা জনসাধারণের জানা দরকার হলো। যদি কেলেঙ্কারি হয়ে থাকে বলে সোনাই ব্লক আমরা বন্ধ করছি, এটা কিচ্ছু কোনো মাতও নাই। অন্য ব্লকে কাজ চলে, সোনাই ব্লকে এখানে কাজ চলে না। এটার লাগে দায়ী আমি কইব বর্তমান যে বিডিও আছে, যে দায়িত্বে থাকায় বিডিও সম্পূর্ণ দোষ বিডিও। যে বিডিও ওয়ারেস সরকারে এনআরজিএসর একটা যে আছে জব কার্ড যারা আছে তারা মানে কাজও পাইতো, আর তারা জব কার্ডের যে বিনিময় যেটা যে পায় যেটা খাইতো কাজও করতো। এই ব্লকত 2-2.5 বছর থেকে যে এইগুলো জব কার্ডের যেটা মানুষ আছে তো কোনো কাজ পান না, এরা পয়সা খাইতো কান থাকি আর বাঁচত কীরকম। এটার লাগিও বর্তমান সরকার দায়ী, এটা সরকারের দৃষ্টির দিকে নাই।
পূর্ব সোনাইয়ের কিছু জায়গার বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা, রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ, পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি প্রথম খণ্ড, দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ড ও ষষ্ঠ খণ্ডের তুতিরগাঁও, মধুরবন্দি গ্রাম, বরখালের পার প্রতিবছর জলমগ্ন হয় বর্ষার মরশুমে। এবছর 3 বার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে। তুতিরগাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়, এখনো জলের তলায় কয়েকটি বসত বাড়ি। বৃহস্পতিবার এগুলো গ্রামে গেলে দেখা যায় তাদের বর্তমান অবস্থা। শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গবাদি পশু, তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। এক মুঠো ভুসি সরকারি সাহায্য পেয়েছেন, যা অত্যন্ত পরিতাপের বিষয়। স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন, 2022-এর ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে এবছর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় হাজি আকদ্দোস আলী বলেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার মৃত্যুকালের আগে যাহাতে এলাকায় অন্তত রাস্তাঘাট তৈরি হয় সেটাই ওনার শেষ আশা। তিনি আরো বলেন, পশুখাদ্য সরকার যদিও বিতরণ করেছে, যা একটি পশুর জন্য একবারের খাবারও নয়। বন্যার গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত। এই তো সেদিন মধুরবন্দি গ্রামে 6 জন ভাউরিকান্দিতে, এক শিশু সোনাইয়ে মোট 9 জনের মৃত্যু হয়েছে। সন্তানাদির সুরক্ষা দিতে গৃহকর্তারা দিনমজুরিতে যেতে পারছেন না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে। এই সমস্যা তার জলমগ্ন থেকে। মানুষ চন্দ্রে মঙ্গলে পাড়ি যখন দিচ্ছেন, সেই সময় এ সমস্ত গ্রামে পড়াশোনা লাটে। বন্যার কবলে পড়ে প্রতিবার কৃষিজীবী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যতটুকু সারা বছর উপার্জন করেন তাহা বন্যায় নিঃস্ব হয়ে যায়। আর এখন পুরো বন্যায় যে বারবার বন্যায় আই আরিয়া কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা, এখন ফিরিবার ঘুরি আইয়া আরিয়া আবার ওই যে কমজুরি করি মানুষের ব্যবহার একবার কমজুরি করি করে এরপরে ফিরিয়ে আইবার বাড়ি মারে তখন ধ্বংস করিলাই, ধ্বংস হইবার সময় গেছে আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখুন, আমরা বাড়িঘরের কন্ডিশন দেখুন, আমরা গরু বস এটা রাস্তাঘাটের মধ্যে না খাইয়া আছো। তোমার সামনে দেখুন, আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমরা ইমিডিয়েটলি আমরা কিছু সাহায্য সহায়তা করা হোক। আমরা গরু বহিষ গুণতার বাঁচানিতে লাগি এবং আমরা মানুষের ঘর দুয়ারও কিছু ভাঙছে ফরছে, এগুলো মেরামত করার লাগে এরা সাবকাশ নাই। গরিব মানুষ এখানে রুজির বিভাগ করবার কোনো উপায়ও নাই। কয়েকদিন আগর বন্যায় মধুবন্দি গাঁও 6 জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া। আর এই বাউরিকান্দি প্রথম খণ্ডর একজন ছেলে মারা গেছে ডুবিয়া। এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি হইতো, আমরা টাকারও আর কিছু জায়গা যদি বন্দোবস্ত করি সরকারে দিতা, তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম। আশ্রয় লইবার আমরা কোনো পজিশন নাই, কোনো রাস্তা নাই, যোগাযোগেরও আমরা কোনো সম্পর্ক নাই। তো বর্তমানে আমরা কারেন্ট নাই, কারেন্ট তাকিয়েও নাই, তখন আমরা মোবাইলও চার্জ দিতাম পারি না। আপনি ফোন করছেন, আপনারা রিসিভ করতাম পারি না, আসেন সহযোগিতা নেই, আমরা লগে কোনো যোগাযোগও নেই। গ্রামের ক্ষতিগ্রস্ত কেমন মানুষ হয়েছে? প্রায় প্রত্যেক পরিবার হয়েছে। আচ্ছা, প্রত্যেক পরিবার কিন্তু কিছু কম বেশ হয়েছে। সদ্য আসাম আশা সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে স্মারকলিপি কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এতে উল্লেখিত দিনরাত্রি পরিশ্রমের বিনিময়ে সরকার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন না। সেই সঙ্গে মাতৃ সুরক্ষা নামে যে অর্থ সরকার দেবে বলেছে, এই টাকাও হিতাধিকারীরা পাচ্ছেন না বলে আশাকর্মী মহিলাদেরকে গালিগালাজ ও বিভিন্নভাবে হেনস্থা করে থাকেন। এইসব সমস্যাগুলো অতি সত্বর মেটানো না হলে ওনারা এইভাবে হেনস্থার শিকার হবে বলে জানান। মানে জমা দিছে না 3 মাস হইতো, তো এই পয়সাটা পাইছে না। আসার একটু ফ্লাডের দিকদারি, মানুষের ঘর বাড়ি ডুবিয়ে যার, দ্রব্যমূল্য আসার যে পর্যন্ত মানে হেনস্থা ওরা কিনা। আমি একজন সভানেত্রী মহা বিপদে পড়ছি। রাত 10টা 11টা 8টা 9টা মানে সকাল 5টা মানে ফোন শুরু হয়েছে, দিদি আমরা টাকা পাইয়ার না। আমি আজকে বাধ্য হইয়ার জন্য একটা সাবন কেন আসছি যে আসার আর টাকাটা পাওয়ার লাগে, কারণ আসার উপরে দিনের পর দিন যে পর্যন্ত কাজের বুঝা চাপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা যা মানে বলার মতো বাসা নাই। আসার আর ডিউটিও পর্যন্ত 24 ঘন্টা আসার আর ডিউটি, আবার আসার আর পেটে বাদ আছে কিনা আছে এটাকে কিন্তু লক্ষ্য করে না। একটা জিনিস আমরা মানে আমাদের রাজ্য সরকার স্যারের কাছে, আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল, এখনো আবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার। আমরা স্যারের কাছে অনুরোধ করতে চাই যে আসার আর টাকাগুলা সময় মতো দেওয়ার জন্য আমরা মানে স্যারের কাছে আমরা। আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে বন্যা কবলিত রায়পুর অঞ্চলের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রায়পুর এলপি স্কুল প্রাঙ্গণে বরখোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 120 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রেজমা বেগম লস্কর, আব্দুল মতলিব লস্কর,
ফুলেশ্বর টেরন সহ অন্যান্যরা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাঝার ভুইয়া ইসলামুল হক লস্কর বলেন, বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখনো পর্যন্ত 4টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কবির লস্কর, জমির উদ্দিন, রহিমা বেগম, রুকনুদ্দিন প্রমুখ। এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, বরখলা উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় জনগণকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপনলাল দাস, পম্পা চক্রবর্তী, শিলা দাস, মানিক লস্কর প্রমুখ। সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাছাড়ের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড হতে দেখি। এটা একটা বন্যা কবলিত এরিয়া। তো এই এরিয়াটা দেখলে আজকে আমাদের যেখানে বেনু, এই যে রায়পুর 901 নম্বর এলপি স্কুল, এটাও একদম নদীর পাশেই। বরাবর এখানের মধ্যে নদীর বানটাও ভাঙে, মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে। পাশাপাশি এই এরিয়াতে কোনোদিন ফ্লাড ভিকটিমদের জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি। তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসলাম। আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা। তো তারপরই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি। তো সেই মতে আজ আমরা এখানে উপস্থিত আছি। উপস্থিত থেকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি। অনেকজন মানুষ, খানেকের উপরজন মানুষ এখানে আজ এসেছেন, মানে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে। তো তাদের চিকিৎসা হচ্ছে। তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এই এরিয়াতে আবারও আসতে পারি, আবারও আসবো। তারপর জায়গাগুলোর মানে সচরাচর এসে খবর নিতে হবে। তারপর আমি আবেদন জানাবো বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে, তারপর অন্য অর্গানাইজেশনকে, তারাও যাতে এই এরিয়াতে এসে এই এরিয়ার মানুষজনদের অবস্থাটা দেখে কী ধরনের শোচনীয় অবস্থা, আর কী ধরনের শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে। খোঁজ সামাজিক ক্রিয়া ও সাংস্কৃতিক সংস্থার রজত জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে আগামী 13 জুলাই তথা রবিবার শিলচর গোপালগঞ্জের মুন্সি কমপ্লেক্সে থাকা ডক্টর মাসুম মহাশয়ের চেম্বারে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিতোষ চন্দ্র দত্ত, সম্মানিত অতিথি হিসেবে সাবির আহমেদ চৌধুরী, রীতি পাল, বিশ্বজিৎ রায় চৌধুরী, রেজাউল করিম বরভুইয়া, আয়শা সুলতানা চৌধুরী প্রমুখরা। ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রতি বছরই আমরা সাংবাদিক বন্ধুদেরকে এই সম্মাননাটার আয়োজন করে থাকি। এবছরও আমরা এই আয়োজনটা করেছি আলহাজ ইউসুফ আলী চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে। এবছর আমরা যে সাংবাদিক বন্ধুদেরকে সম্মাননা দেব, প্রান্তজ্যোতি, বার্তালিপি, গতি, সাময়িক প্রসঙ্গ, যুগসংঘ এবং নববার্তা করিমগঞ্জের। এছাড়া ইলেকট্রনিক্স মিডিয়ার আরও 4 জন বন্ধুদেরকে আমরা এই সম্মাননাটা দিব। প্রতি বছরই আমরা এই সম্মাননাটা দিয়ে থাকি। আগামীতেই এই সম্মাননাটা দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে থাকেন পিসি দত্ত মহাশয়, হাইলাকান্দি এসএস কলেজের প্রিন্সিপাল। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন সাব্বির আহমেদ চৌধুরী, সুনাই কলেজের অধ্যক্ষ। পাল মহাশয় ইঞ্জিনিয়ার, বিশ্বজিৎ রায় চৌধুরী সঙ্গীত শিল্পী, রেজাউল করিম বরবইয়া এবং আয়েশা সুলতানা চৌধুরী সম্মানিত অতিথি হিসাবে থাকবেন। দুপুর 1টায় মুন্সি কমপ্লেক্স গোপালগঞ্জ ডক্টর এম মাসুমের অফিসে। আগামী 13 জুলাই শনিবার দুপুর 1টায়। এছাড়া সম্মানিত অতিথি ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন সাক্ষী হয়ে থাকার জন্য। আমরা সবাইকে আহ্বান করছি এই অনুষ্ঠানে আসার জন্য। ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল শিলচরে। পরিষদের শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোডস্থিত ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজিত কুমার
নন্দী পুরকায়স্থকে উত্তরীয় স্মারক সম্মাননা ও বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করে সংবর্ধিত করা হয়। ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ বিগত ২৬ বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এই সম্মান প্রদান করা হয়। তাছাড়াও গবাদি পশু টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডক্টর মনোরঞ্জন সরকারকেও তার আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। আমি একটাই অনুরোধ করব, আমাদের শিলচর ব্রাঞ্চটাকে আপনারা একটু উন্নতির পথে নিয়ে যান। প্রত্যেকটা একটা বছরের জন্য সবাই মিলে বসে একটা প্ল্যান চেক আউট করতে হবে, আমরা কখন কী করবো, কোন কোন সেক্টরে কী কী কাজ করবো। তারপর 2 আর 3 নম্বর, তরুণ সমাজকে এতে ইনভলভ হতে, যারা স্বামীজির স্বপ্ন ছিল। এই দেশ চালাবে তরুণরাই। এই তরুণ শক্তি যদি এগিয়ে না আসে, বেশিরভাগ ক্ষেত্রে শিলচরে আমি দেখেছি অনেকগুলো এনজিও আছে, অনেকে কাম করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তরুণ সমাজের সংখ্যা খুবই কম। তাই আমার একান্ত অনুরোধ, সমাজের তরুণ সমাজকে এতে ইনভলভমেন্ট করা, যাতে সেই লক্ষ্যটা আমরা সুন্দর এবং সম্পূর্ণভাবে পূরণ করতে পারি। আর মানুষ সামাজিক জীব, আমরা এই সংখ্যায় জন্মেছি। ইউএসসি চৌধুরী যেন বলছিলেন যে আমরা এসেছি, আমাদের এটা একটা থিয়েটারের একটা অঙ্ক মাত্র, আমরা এসেছি সেই অঙ্কের পার্ট করার জন্য। ঠিক প্রত্যেকেই এই আলগাপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম মজুমদার। মোহনপুরের বিভিন্ন এলাকায় আজ অসম প্রদেশ যুব কংগ্রেসের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম সংবাদ মাধ্যমকে জানান, বিগত 5 দিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ চলছে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ দেওয়া হচ্ছে। তিনি আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকার থাকাকালীন আসামকে একটি স্পেশাল স্টেটের দরজা দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সেই সহায়তা বন্ধ করে দেয়। তার আজ গোটা রাজ্যে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস সরকার কেন্দ্রে কিংবা রাজ্যে আসলে সেই স্পেশাল স্টেটের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে। রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় এবং তিনি রাজনীতির আগে থেকে সমাজসেবা কার্যক্রম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। মানুষের তো কষ্ট ওর কিন্তু জন্তুর আরও বেশি কষ্ট ওর, কিন্তু জন্তুর কোনো রিলিফের ব্যবস্থা না সরকারে করেন না কেউ কিছু করেন। তো আমরা ইউথ কংগ্রেসের তরফ থেকেও আমরা গরু খাদ্যও আমরা যতখান আমরা লেভেলে পারছি সেটাই আমরা দেওয়াইছি, আরও ফার্দার যতখান পারি আর আমরা করিয়া যাই। আর আজকে বিশেষ করে আপনারা যে আজকের দিনের কতটা কোন সাইডের আপনার এবার প্রোগ্রাম আছে? আজকে এখন তো মোহনপুর এসেছি, তারপরে আমরা নেক্সট আবার আরও 2-1 জায়গা আছে আমরা ডিস্ট্রিক্ট কমিটিয়ে আপনার ডিসাইড করিয়া রাখছেন। তো তারা যেখান লইয়া যাব আমরা যতক্ষণ জায়গা আমরা কভার করতে পারি আমরা কভার। আজকে আলগাপুরের যে এই যে বিশেষ করে আসাম যেটা মানে বন্যা প্লাবিত একটা রাজ্য, আজকে দেখুন হাইলাকান্দির এমন অবস্থা হয়েছে যে আজকে পর্যন্ত হাইলাকান্দি ডিসি বন্যা ঘোষিত করছেন না। এই ব্যাপারে আপনার কি মেইন ইস্যুটা খালি হাইলাকান্দি আস্থা আসাম আজকে ফ্লাডর ইস্যুটা কি এটা লেগে হয়েছে জানেনি। আজকে আস্থা আসামে ফ্লাডর ইস্যু হয়েছে কারণ সেন্টারে কোনো ফান্ড রিলিজ করেন না। আজকে লাস্ট 4 বছর 5 বছরটি কন্টিনিউ স্টেটে পয়সা খুঁজিয়া যার, কিন্তু সেন্টারটি কোনো পয়সা দেওয়া না। আজকে আজকে আসামর আস্থা আসাম খালি বরাক বিল না, আস্থা আসামর যোনটা জিওগ্রাফিক্যাল প্যাটার্ন এটা একটু বাকি স্টেট থেকে বহুত আলাদা। আর এর লেগে এটার মেনটেন করবার লেগে একটা স্পেশাল প্যাকেজ লাগে, আমরা লেগে এক্সট্রা ফান্ড লাগে। আর যে ফান্ড কংগ্রেস সরকারে বুঝিয়া 2004 যখন কংগ্রেস সরকার এসেছিল তখন একটা স্পেশাল প্যাকেজ দিছিল, স্পেশাল স্ট্যাটাস দিছিল আসামরে। কিন্তু 2014 বিজেপি সরকার আইয়াও হো স্পেশাল স্ট্যাটাস খাটিছে। আর আজকে হো স্পেশাল স্ট্যাটাস খাটার লেগে আজকে যোনটা ফান্ড আমরা এডুকেট আমরা যোনটা অ্যাকচুয়াল ফান্ড যোনটা দরকার হয় ফ্লাড রিলিফ বা ফ্লাডর ব্যবস্থা ঠিক করবার লেগে, এই জিনিসটা আমরা করতে পারি না কারণ আমরা ফান্ডটা বন্ধ হয়ে গেছে। আর এর লেগে আমরা কই যে কংগ্রেস সরকার আবার পরে আবার সেন্টারও কংগ্রেস সরকার আবার পরে বা স্টেটও কংগ্রেস সরকার আবার পরে আমরা এটা দাবি দিব যে স্পেশাল স্ট্যাটাস আবার ঘুরে আনতে লাগে আসাম। দেখুন মুখ্যমন্ত্রীও কইছিল যে সরকার আবার পরে যেটা আসামের বানপানির সমস্যা যেটা এটা সমাধান করবে।
কথার কোনো ভ্যালু নাই, কারণ মুখ্যমন্ত্রী কন্টিনিউ তাই নিজে ফার্স্টে ওটা অ্যাকসেপ্ট করুক যে তাই যে ডিমান্ড দিছেন তান টেকা ঘুরাই দিছে না আজকে পর্যন্ত তান টেকা কিন্তু যত টেকা ডিমান্ড দিয়া গেছেন টেকা আপো পর্যন্ত পাইছা না। তো এর লাগে মুখ্যমন্ত্রীর কথার কোনো ভ্যালু নাই। আজকে মুখ্যমন্ত্রী যেটা কইন আর যেটা করেন এটার মাঝে টোটাল পার্থক্য আছে। দেখা গেছে আজকে আমি বারবার কই আমরা হাইলাকান্দিবাসী আপনি আইসুন আপনার পাইয়া খুবই আমরা আনন্দিত এবং আমরা মনে করি আপনি আমরা কথাটা হাইলাকান্দির যারা দুর্দশা সেটা আপনি উর্দু যেটা কর্তৃপক্ষ আছে তার কাছে তুলিয়া ধরবা। দেখুন আজকে পীযূষ হাজারিকা মাননীয় জলসম্পদ মন্ত্রী তাই না আজকে এই যে ফ্লাড 1.5 মাসের ভিতরে দুইবার হাইলাকান্দির মাইছে 3-3বার হাইলাকান্দির মাইছে এটা উপলব্ধি করছে। তথাপিও তো হাইলাকান্দি যেটা কয়েকটা যেমন কি আপনার কয়েকটা বান যেটা আছে মনপুরে যেটা আঙ্গাই লঙ্কাই থেকে শুরু করিয়া আপনার অন্যান্য বান যেটা আছে সেটা নিয়ে তার কাছে একটা আবদার জানানোর কথা আছে। তাই না এলাকা তান পেশায় অত অ্যাক্টিভ মন্ত্রী এই ব্যাপারে আপনি কিতা কইবা? না পীযূষ হাজারিকা আবার আছে না, তাই তো রিজাইন করার কথা আসলো, তাই তো গৌরব গগৈ যেটিলে রিজাইন করার কথা আসলো। এর লিগে তাই না আমার মন্ত্রিত্বত আসুন নি না আমি তো জানি না। আমার তো মনে হয় তাই একজন দক্ষ একজন রাজনীতিবিদ আর টাইম টান কথা। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল। রাতাবাড়িতে উদ্ধার 30 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী, আটক 2 সরবরাহকারী। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল শিলচরের জেলাশাসক কার্যালয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।